আসসালামু আলাইকুম। আজকে আমরা শতকরার লেকচার 2 আলোচনা করব। প্রথম ভিডিওতে 1 থেকে 4 পর্যন্ত টাইপ দেখানো হয়েছিল। আজকের ভিডিওতে আমরা 5 থেকে সামনের দিকে আস্তে আস্তে শুরু করব, দেখি কোন পর্যন্ত শেষ করা যায়। আর একটু বলে রাখি, শতকরা হচ্ছে এমন একটা টপিকস যে টপিকস থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় অবশ্যই কোশ্চেন থাকে। এর পাশাপাশি ভর্তি পরীক্ষায় যেখানে জেনারেল ম্যাথ থাকে সেখানে অবশ্যই শতকরা থেকে কোশ্চেন থাকবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং আজকের ভিডিওটা হচ্ছে শতকরার ভিতরে যেই টাইপগুলা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেই টাইপগুলো আজকে ভিডিওতে দেখানো হবে। তো সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। আমরা প্রথমে একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে আমাদের টাইপটা হচ্ছে টাইপ 5, শতকরা মান থেকে সংখ্যা নির্ণয়। অর্থাৎ এখানে মানগুলা শতকরায় দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে সংখ্যা নির্ণয় করতে হবে বা কোন সংখ্যাটার মান সেটা নির্ণয় করতে হবে। দেখেন কোশ্চেনটা হচ্ছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%। অর্থাৎ বলা হইলো, আমরা যদি এটাকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি তাহলে যেটা বুঝবো সেটা হচ্ছে, দেখেন মনে করেন আহ আপনি আপনার বন্ধুর সাথে দুইজনে মিলে চুক্তি করলেন, একজন হচ্ছেন ক, একজন হচ্ছেন খ। দুইজন চুক্তি করলেন যে আপনাদের যে ইনকামটা হবে দুইজনের সমন্বয়ে, সেই ইনকামের ক ব্যক্তি পাবে 80 টাকা এবং 80%, অর্থাৎ ক ব্যক্তি পাবে 80%। এখন বাকি 20% পাবে কে? খ ব্যক্তি। তো এটা আমাদের এখানে প্রয়োজন নেই, আমরা জাস্ট এটা নিয়ে কাজ করছি, অর্থাৎ ক যে ব্যক্তি সে পাবে 80%। এবার একটু বুঝেন যে 80% আসলে কিভাবে হবে। 80% মানে হচ্ছে কি, 100 টাকা যদি তারা ইনকাম করে তাহলে এই 100 টাকার মধ্যে ক পাবে হচ্ছে 80 টাকা। তাহলে দেখেন যে দুই ব্যক্তির মধ্যে ক ব্যক্তি যদি দুইজন ব্যক্তি যদি 100 টাকা ইনকাম করে, সেখান থেকে ক পাবে 80 টাকা, অর্থাৎ 80%। এখন বলা হয়েছে, আমি যদি একটু অন্যভাবে বলি যে দুইজন কয় টাকা ইনকাম করছে সেটা জানা নাই, বলা হইলো ক 80 টাকা পাইছে। তাহলে ক যদি 80 টাকা পেয়ে থাকে তাহলে বলেন তো এই 80 টাকা কয় টাকায় পাইছে? যেহেতু 80%, তার মানে 100 টাকায় পাইছে। তাইলে ক যদি 80 টাকা পেয়ে থাকে তাহলে বলেন তো ইনকাম কয় টাকা? 100 টাকা। এবার এখানে বলা হয়েছে 80% পাবে, কিন্তু সে পাইছে কত? 48 টাকা পাইছে, অর্থাৎ 48 সংখ্যা পাইছে। তাহলে এই 48 টাকা যদি 80% হয় তাহলে মূলে কত ছিল? তাহলে বিষয়টা হচ্ছে কি, যে ক ব্যক্তি 80% পাবে, এই 80% টাকার পরিমাণটা হইল 48 টাকা। তাহলে বলা হয়েছে যে ক আসলে, অর্থাৎ মোট কয় টাকা ছিল বা কোন সংখ্যাটার 80% 48। ওকে, এখন আমরা এটাকে ঐকিক নিয়মে করতে পারি, শতকরার নিয়মে করতে পারি। যেমন মনে করেন আমরা যদি শতকরার নিয়মে করি, ধরি সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর 80%, অর্থাৎ এক্স ইন্টু 80/100 সমান কত হবে? 48, সমান হবে 48। এখান থেকে যদি আমরা এক্স এর মান নির্ণয় করি তাহলে পাবো হচ্ছে 48 ইন্টু 100 ভাগ হচ্ছে 80। এই শূন্য আমরা কেটে দিতে পারি, 6 6 বার যাবে, 6×10 = 60, অর্থাৎ 60 টাকা। তাহলে মূল টাকা ছিল কয় টাকা? 60 টাকা। 60 টাকার 80% হচ্ছে 48 টাকা। তাহলে অ্যান্সারটা হবে 60। এখন আসেন আমরা যদি ঐকিক নিয়মে যাই এটাকে, তাহলে আমরা কিভাবে করব? দেখেন 80% আমরা বিবেচনা করব কি 100 টাকা। সব সময় আমরা ঐকিক নিয়মে শতকরার মেথড গুলা যখন করব তখন আমরা 100 টাকা হিসেব করব। তাইলে দেখেন 80 টাকা পাবে কখন? যখন মূল টাকা ছিল 100 টাকা। বুঝবেন, 80%-এ 80 টাকা কখন পাবে? যখন মূল টাকা ছিল 100 টাকা। তাহলে বলেন তো 1 টাকা পাবে কখন? যখন মূল টাকা 100/80 টাকা, তাই না? এবার দেখেন পাইছে কত? 48 টাকা। তাহলে 48 টাকা পাওয়ার জন্য আরো বেশি হবে, তাহলে 100 ইন্টু 48 ভাগ হবে 80। এবার আমরা এই শূন্য কেটে দিতে পারি, 6 আর 48 এবং 6×10 হবে 60 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে দেখেন কোন সংখ্যার 12.75% সমান হবে 153। তো আমরা সেম ভাবে ধরে নিব সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর, অর্থাৎ এক্স ইন্টু 12.75, তাইলে কত পার্সেন্ট? দেখেন বলা হয়েছে 12.75% সমান। 12.75% মানে কি? 12.75 ভাগ হচ্ছে 100। 12.75 ভাগ হচ্ছে 100 সমান কত হবে? 153 হবে। এবার আমরা এখান থেকে যদি x এর মান নির্ণয় করি তাহলে আমরা পেয়ে যাব x সমান হবে কত? উপরে হবে 153, নিচে হবে উপরে 153 ইন্টু 100 হবে,
এবং নিচে হবে 12.75। এখন এইসব ম্যাথে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দশমিক চিহ্নটা রাখবো না। তাহলে উপরে হয়ে যাবে 153 ইন্টু 100 এবং নিচে দেখেন এই যে 12.75 আমরা এটাকে যদি 1275 লিখি তাহলে এই যে এই দশমিকের জন্য আমরা উপরে একটা 1 দিব এবং দশমিকের পরে দুইটা ডিজিটের জন্য আমরা উপরে দুইটা শূন্য দিয়ে দিব। এবার যদি একটু কাটাকাটি করি তাহলে দেখেন মনে রাখবেন কোন একটা সংখ্যার শেষে যদি 75 থাকে ওই সংখ্যাটাকে খুব সহজে 25 দিয়ে ভাগ করা যায়। তো আমরা 1275 কে 25 দিয়ে ভাগ করতে পারি। যদি 25 দিয়ে ভাগ করি তাহলে দেখেন 25 125 এর ভিতরে যাবে হচ্ছে 5 বার, কারণ আমরা জানি 5 25 হচ্ছে 125, থাকবে 2, তাহলে হবে 25 25 এর ভিতরে 25 যাবে একবার এবং এই 100 কে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে থাকবে হচ্ছে 4 বার যাবে। এবার দেখেন এখানে হলো 51, এখানে হচ্ছে 153। আমরা 151 কে 51 দিয়ে যদি 153 কে কাটি তাহলে পাবো 3, অর্থাৎ 3 51 তে হবে 153, কারণ হচ্ছে 3 50 এ 150 এবং 3 একে 3 অর্থাৎ 153। তাহলে আমরা কত পাইলাম? 3 4 12 ইন্টু হচ্ছে 100 অর্থাৎ 1200। ওকে, তাহলে এটা হবে অ্যান্সার, অর্থাৎ 1200 টাকার 12.75% হবে 153 টাকা। ওকে, পরের কোশ্চেন। এবার দেখেন কোশ্চেনটা হচ্ছে একটি সংখ্যার 30% যদি 135 হয় তবে এই সংখ্যাটির 150% কত? অর্থাৎ এখানে কোন সংখ্যাটা সেটা কিন্তু বলে নাই। আমরা ধরে নিব সংখ্যাটা হচ্ছে x। তাহলে x এর 30% যদি 135 হয় তাহলে x এর 150% কত হবে? তাহলে আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে x এর মানটা কত। এটাকে আমরা ঐকিক নিয়মে করতে পারি, শতকরার নিয়মে করতে পারি। প্রথমে আমরা শতকরার নিয়মে করব, এরপরে ঐকিক নিয়মে করে দেখব। তবে ঐকিক নিয়মটা খুব শর্টকাটে করা যায়। তো আমি প্রথমে এটাকে শতকরার নিয়মে করে নিচ্ছি। সেটা হচ্ছে দেখেন আমরা সংখ্যাটা ধরে নিব x। তাহলে দেখেন x এর 30% হচ্ছে 135, তার মানে হচ্ছে x ইন্টু 30 ভাগ 100 সমান হবে 135। 135 আমরা এখান থেকে x এর মানটা যদি বের করে নেই তাহলে পাবো হচ্ছে 135 ইন্টু হবে 100 ভাগ হচ্ছে 30। এই শূন্য এই শূন্য কেটে দেওয়া যায় এবং 3 দিয়ে যদি কাটি 3 4 হবে 12, হাতে থাকবে 1 হবে 15, 3 5 15, তার মানে 445 ইন্টু 10 অর্থাৎ 450। তাহলে এই যে x এর মান হচ্ছে 450। এখন আমরা বের করব যে 450 এর 150% কত। তাহলে দেখুন 450 এর 150% মানে হচ্ছে 450 ইন্টু 150 ভাগ হচ্ছে 100। ওকে, তাহলে এই শূন্য এই শূন্য দুইটা শূন্য কাটলাম, আমরা উপর থেকে দুইটা শূন্য কেটে দিব, তাহলে পাবো হচ্ছে 45 ইন্টু 15। তাহলে দেখেন 45 ইন্টু 15 আমরা যদি গুণ করে দেই, 45 ইন্টু 15 যদি গুণ করি দেখেন 4 15 60, 5 15 75, 75 এর 5 বসবে, হাতে থাকবে 7, 4 15 হচ্ছে 60, 60 এ আর সাথে হচ্ছে 67 অর্থাৎ 675 টাকা। এবার আমরা এটাকে যদি ঐকিক নিয়মে করতে চাই এটাই কিন্তু অ্যান্সার। ওকে, এই যে 675 টাকা। এবার এটাকে যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে পাবো হচ্ছে দেখেন খুব সহজে 30% এর মান হচ্ছে 135, তাইলে বলেন তো 1% এর মান আরো কম হবে না? তাহলে 135 ভাগ হবে কত? 30। এবার আমরা বের করব যে 135% এর মান কত। তাহলে 135 কত হবে? 100 150% এর মান। তাহলে 150% কত হবে? 135 গুণ 150 এবং ভাগ হবে 30। আমরা এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি এবং 3 দিয়ে যদি কাটা হয় 3 5 15 হবে। এবার 5 দিয়ে যদি আমরা 135 কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 135 গুণ হচ্ছে 5, তাহলে 5 5 25 এর 5, হাতে থাকবে 2, 3 5 15 আর 2 হচ্ছে 17, 5 একে 5 আর 1 হচ্ছে 6, তার মানে 675। তাহলে দেখেন আমরা ঐকিক নিয়মে এটাকেও করতে পারি, আর যদি ঐকিক নিয়ম না পারেন তাহলে এই নিয়মে করা যায়, তবে এই ক্ষেত্রে ঐকিক নিয়মটা আশা করি সবচেয়ে ভালো হবে। এরপরে দেখেন ধানে চাল ও তুষের অনুপাত হচ্ছে 7:3, ফলে শতকরা কি পরিমাণে চাল আছে? এটা কিন্তু টাইপস হয়। ওকে, এটা কিন্তু টাইপস হয়। এইসব ম্যাথের ক্ষেত্রে যদি অনুপাত আকারে দেওয়া থাকে, ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, তখন মনে রাখবেন যেই দুইটা অনুপাত দেওয়া থাকবে ওই দুইটা যদি কোনো একটা থেকে বিচ্যুত হয়ে বা এই দুইটা সমষ্টি যদি অন্য একটা হয়, যেমন দেখেন ধানে চাল ও তুষের অনুপাত, তার মানে কি একটা ধানকে যদি আমরা ভাগ করি তাহলে যেই চাল এবং তুষ পাবো তার অনুপাত হচ্ছে 7:3। যদি এই রকমের থাকে তাহলে আমরা এই অনুপাতটাকে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে? 7 আর 3 যোগ করলে হবে 10। অর্থাৎ এটা দ্বারা কি বুঝাইতেছে?
যে আমরা যদি 10টা ধান নেই, আমরা যদি 10টা ধান নেই, তাহলে সেখান থেকে 7টা পাবো হচ্ছে চাল এবং 3টা পাবো হচ্ছে তুষ। ওকে, তাহলে দেখেন ধানে চাল ও তুষের অনুপাত মানে হচ্ছে ধান নিলে সেখানে চাল পাবো 7টা, তুষ পাবো 10টা, আর তুষ পাবো 3টা। তাহলে 10টা যদি আমরা ধান নেই, সেখানে 7টা থাকবে চাল এবং 3টা থাকবে তুষ। এখন বলা হলো শতকরা কি পরিমাণ চাল আছে, এতে শতকরা কি পরিমাণ। এখন এতে বলতে কি বুঝাইছে, ধানে, অর্থাৎ ধানে শতকরা কি পরিমাণে চাল আছে। তাহলে একটু বুঝেন, এখানে বলা হয়েছে 10টা ধানে চাল থাকে কয়টা, 7টা। তাহলে বলা হয়েছে শতকরা কি পরিমাণে চাল আছে, অর্থাৎ 100টা ধানে কি পরিমাণ চাল আছে। তাহলে দেখেন আমরা খুব সহজে বের করতে পারি যে 10টা ধানে চাল আছে কয়টা, 7টা। তাহলে একটা ধানের চাল থাকবে কয়টা, 7/10টা। তাহলে বলেন তো 100টা ধানে কয়টা চাল থাকবে, 7 × 100 ভাগ হবে 10। তো শূন্য শূন্য কেটে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 70টা এবং এটি হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখেন একটি বইয়ের পূর্ব ও বর্তমান মূল্যের অনুপাত হচ্ছে 2:3। অর্থাৎ একটা বইয়ের পূর্ব মূল্য ও বর্তমান মূল্য, একটু মনে খেয়াল করবেন যে পূর্ব এবং বর্তমান, প্রথমে হচ্ছে পূর্ব পরে হচ্ছে বর্তমান। তাহলে পূর্ব এবং বর্তমান এই দুইটার অনুপাত হচ্ছে 2:3। তাহলে পূর্ব হবে 2, বর্তমানে হবে 3। ওকে, এবার দেখেন আমরা যদি বলি যে আগেরটার মতো নিতে চাই যে 2 এবং 3 যোগ করব, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে 2 এবং 3 পূর্ব এবং বর্তমান মূল্য কিন্তু যোগ হয় না, একটা থেকে আরেকটা বাদ যায়। তাহলে আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে পার্থক্য। ঠিক আছে, কি নির্ণয় করতে হবে, পার্থক্য, যে কতটুকু বাড়ছে। তাহলে পূর্ব ছিল 2 টাকা, এখন হয়েছে 3 টাকা। বলা হয়েছে বইটির দাম কি পরিমাণে বেড়েছে, অর্থাৎ শতকরা কি পরিমাণে বেড়েছে, বা 100 টাকায় কি পরিমাণে বেড়েছে। তাহলে আমরা এখানে প্রথমে নিয়ে নিব যে বেড়েছে। ঠিক আছে, বেড়েছে কয় টাকা, বেড়েছে হচ্ছে, দেখেন বর্তমানে হচ্ছে 3 টাকা, আগে ছিল 2 টাকা, তাহলে বাড়ছে কয় টাকা, 1 টাকা। এখন বলেন তো এই যে 1 টাকা বাড়ছে, এই 1 টাকা কয় টাকার উপরে বাড়ছে, আগে যেই টাকা ছিল 2 টাকা ছিল, এই 2 টাকার উপরে কিন্তু 1 টাকা বাড়ছে, এই 2 টাকার উপরে কিন্তু 1 টাকা বাড়ছে। তাহলে বলা হয়েছে শতকরা কি পরিমাণে বাড়ছে বা কি হারে বাড়ছে। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি, তাহলে কিভাবে নির্ণয় করব, যে 2 টাকায় বাড়ছে 1 টাকা, অতএব 1 টাকায় বাড়বে কয় টাকা, আরো কম, তার মানে 1/2। তাহলে এবার বলেন 100 টাকায় কয় টাকা বাড়বে, তাহলে 1 × 100 ভাগ হবে 2। 1 × 100 ভাগ হবে 2। আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 50 হবে, 50 থেকে 50, অর্থাৎ 50% দাম বাড়ানো হয়েছে। ওকে, এরপরে দেখেন মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 4:3 হলে মাসিক সঞ্চয় আয়ের কত অংশ। সঞ্চয় মানে কি, আয় এবং ব্যয়ের পার্থক্য। তাহলে আয় হচ্ছে 4, ব্যয় হচ্ছে 3, সঞ্চয় কত হবে 1। ওকে, এখন বলছে আয়ের কত শতাংশ, সঞ্চয়টা আয়ের কত শতাংশ। তাহলে আয় হচ্ছে 4, তাহলে 4 টাকা যদি আয় হয়, সঞ্চয় হয় কয় টাকা, 1 টাকা। তাহলে 100 টাকা আয় হইলে সঞ্চয় হবে কয় টাকা, সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে নির্ণয় করব হচ্ছে সঞ্চয়, এগুলো এমসিকিউ তে আসবে, তখন তো আমরা সবকিছু লিখবো না। সঞ্চয় হয় 1 টাকা, কারণ 4 টাকা আয় 3 টাকা ব্যয়, সঞ্চয় কয় টাকা, 1 টাকা। এখন দেখেন 1 টাকা সঞ্চয় হয় কয় টাকায়, 4 টাকায়। তাহলে দেখেন 4 টাকায় সঞ্চয় হয় 1 টাকা, অতএব 1 টাকায় সঞ্চয় হবে 1/4 টাকা। অতএব 100 টাকায় সঞ্চয় হবে 1 × 100 ভাগ হবে 4। তাহলে 4×25 হচ্ছে 100, সুতরাং 25% বা 25 টাকা অথবা 25%। তাহলে কয় পার্সেন্ট সঞ্চয় হয়, আয়ের 25% সঞ্চয় হয়। ওকে, এরপরে হচ্ছে দোকান থেকে 180টি আম কিনে আনার 2 দিন পরে 9টি আম পচে গেছে। তাহলে এই যে 2 দিন পরে, 2 দিন পরে কিন্তু আমাদের কোনো দরকার নাই, 2 দিন পরে কোনো কাজে লাগবে না। মেন হচ্ছে 180টি আম কিনে আনার পরে 9টা আম পচে গেছে। বলা হলো শতকরা কতটি আম ভালো আছে। দেখেন এখানে দেওয়া আছে পচে গেল, কিন্তু কোশ্চেনে চাওয়া হয়েছে কতটি আম ভালো আছে। তাহলে আমাদেরকে একটু ঘুরে কোশ্চেনটা বুঝতে হবে। তবে পরীক্ষায় মনে রাখবেন, দেখবেন যে দুইটাই অপশনে থাকবে, আপনি যদি ভুল করেন সেটাও কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, অর্থাৎ সেটাও কিন্তু দেখবেন যে আপনার মনে হবে সেটাও ঠিক আছে। ওকে, এবার দেখেন দোকান থেকে 180টি আম কিনে আনার 2 দিন পরে 9টি আম পচে গেছে। তাহলে বলেন তো আম ছিল 180টা, পচা গেছে কয়টা, 9টা। তাহলে ভালো আছে কয়টা, বলেন তো ভালো আছে কয়টা, ভালো আছে হচ্ছে 171টা। এবার বলেন তো বলা হয়েছে শতকরা কতটি আম ভালো আছে। তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি 171টা ভালো আছে কয়টার মধ্যে, 180টার মধ্যে।
তাহলে 180টার মধ্যে ভালো আছে হচ্ছে 171টা। আমাদের বের করতে হবে 100টার মধ্যে কয়টা ভালো আছে। ওকে, তাহলে বলেন তো একটার মধ্যে ভালো আছে কয়টা? 171 ভাগ হচ্ছে 180টা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে 100টার মধ্যে কয়টা ভালো আছে। তাহলে 171 ইন্টু 100 ভাগ হচ্ছে 180। আমরা এই শূন্য কেটে দিতে পারি। এরপরে দেখেন আমরা যদি একটু 2 দিয়ে কাটার চেষ্টা করি তাহলে 5 দুগুণে 10 এবং 5 দুগুণে 10, 9 দুগুণে হচ্ছে 18। আমরা একটু দেখি 9 দিয়ে এটাকে কাটা যায় কিনা। দেখেন হচ্ছে আমরা যদি 9 দিয়ে কাটার চেষ্টা করি তাহলে হবে 3 5 15। আমরা 3 দিয়ে কাটি, প্রথমে 3 দিয়ে কাটা যাবে। দেখেন 3 3 আর 9, ঠিক আছে? 3 3 আর 9, 3 5 হচ্ছে 15, 3 5 15 থাকবে হচ্ছে 2, 3 7 21, 57 হইল। এবার আমরা আবার 3 দিয়ে কাটতে পারি, 3 1 3 থাকবে 2, 3 নং 27, তার মানে 19। তাহলে 19 ইন্টু 5, আমাদের অ্যান্সারটা হবে কত? 19 গুণ 5। তাহলে 5 নং 45 এর 5, হাতে থাকবে 4, 5 একে 5 আর 4 9, অর্থাৎ 95টা। তাহলে দেখেন 100টার ভিতরে কয়টা আম ভালো আছে? 95টা আম ভালো আছে। এটাই কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে পরীক্ষায় যদি আসে আমরা কিভাবে করব? প্রথমে আমরা বের করে নিব যে পচে গেছে কয়টা? 9টা পচে গেছে। তাহলে আমরা এটা অন্যভাবেও করতে পারি। সেটা হচ্ছে দেখেন 180টায় পচে গেছে। আমি যদি একটু ক্লিয়ার করে দেই, দেখেন 180টায় পচছে কয়টা? 9টা। তাহলে 100টায় কয়টা পচছে সেটা বের করতে হবে। তাহলে 100টায় পচবে কয়টা? 9 ইন্টু 100 ভাগ হচ্ছে 180। এই শূন্য বাদ, আমরা 9 দুগুণে হচ্ছে 18, 9 দুগুণে 18 এবং 5 দুগুণে 10। তাহলে দেখেন 5টা পচছে 100টায়। তাহলে 100টায় যদি 5টা পচে তাহলে ভালো আছে কয়টা বলেন তো? 100 মাইনাস 5, অর্থাৎ 95টা ভালো আছে। এটাও কিন্তু করতে পারেন, খুব শর্টকাট। ওকে, এরপরে দেখেন যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয় তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? দেখেন বলা হয়েছে 15টি পোশাকের মধ্যে যদি শতকরা 40 ভাগ পোশাক যদি মানে শার্ট হয় তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়, অর্থাৎ অন্য কিছু হবে। তাহলে আমাদেরকে দেখেন তো বলা হয়েছে 15টি পোশাকের মধ্যে শার্ট হচ্ছে কত ভাগ? 40 ভাগ। তাহলে আমাদেরকে বের করে নিতে হবে যে 15 এর 40% কত। এখানে 15টি পোশাকের মধ্যে, তাহলে 15টি পোশাকের মধ্যে 40%, অর্থাৎ 15 এর 40 মানে হচ্ছে 15 ইন্টু 40 ভাগ হচ্ছে 100। 15 ইন্টু 40 ভাগ 100। আমরা এই শূন্য কেটে দিলাম। এবার যদি 5 দিয়ে কাটি, 3 5 হবে 15 এবং 5 দুগুণে হবে 10, 2 দিয়ে কাটতে হবে 4 দুগুণে 2 দুগুণে 4, অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে দেখেন 15 এর 40% হচ্ছে 6। তার মানে 15টা পোশাকের মধ্যে 60 হচ্ছে 6টা। তাহলে 60 9 কয়টা বলেন তো? 15 মাইনাস 6, অর্থাৎ 9টা কি? 60 9। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার হবে 9টা। এবার আমরা যদি অন্যভাবে আসি, দেখেন 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ 60। তাহলে 40 ভাগ যদি 60 হয় তাহলে 60 9 কত পার্সেন্ট? 60 9 হচ্ছে 60%। তাহলে আমরা নির্ণয় করব যে 15 এর 60%, অর্থাৎ 15 ইন্টু 60 ভাগ হচ্ছে 100। আমরা এই শূন্য কেটে দিতে পারি। তারপরে 5 দিয়ে কাটতে হবে, 3 5 15, 5 দুগুণে 10 এবং 3 দুগুণে 6, 3 3 9। তো দেখেন এখানেও কিন্তু আমাদের অ্যান্সার 9 আসলো। তো দুই ভাবে এটাকে করতে পারি। তো আজকের ক্লাসে ভিডিওতে আমাদের এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন ধাপ শিখব। তবে যেই 2টা 3টা ধাপ করানো হয়েছে এগুলা বাসায় বোঝার চেষ্টা করবেন, আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ।